দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীগণ, আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব কবি মৃদুল দাশগুপ্ত রচিত ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটির বিষয়বস্তু। কবি মৃদুল দাশগুপ্ত বর্তমান সাহিত্য জগতে অর্থাৎ আধুনিক, একদম অত্যাধুনিক বাংলা সাহিত্য জগতে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। বহু কাব্য কবিতা তিনি রচনা করেছেন। তারই একটি কবিতা ক্রন্দনরতা জননীর পাশে। এই কবিতার বিষয়বস্তু এবং প্রতিটি লাইন ধরে ধরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবার চেষ্টা করছি। তার আগে কবি মৃদুল দাশগুপ্ত সম্পর্কে তোমাদেরকে দু চারটি তথ্য আমি পরিবেশন করছি। প্রথমেই বললাম যে আধুনিক বাংলা কবিতার জগতে বা কাব্যের জগতে কবি মৃদুল দাশগুপ্ত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। পেশাগত দিক থেকে তিনি ছিলেন শিক্ষকতার সঙ্গে যুক্ত এবং পরবর্তী সময়ে তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত হয়েছিলেন। সেই সূত্রে তিনি যুগান্তর পত্রিকা, বর্তমান পত্রিকা প্রভৃতি পত্রিকায় সম্পাদকীয় বিভাগে সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। কবি মৃদুল দাশগুপ্তের প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ। জলপাই কাঠের এসরাজ কবি মৃদুল দাশগুপ্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় 1980 খ্রিস্টাব্দে। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল এভাবে কাঁদে না, এভাবে কাঁদে না, সোনার বুদবুদ, সূর্যাস্তে নির্মিত গৃহ, সূর্যাস্তে নির্মিত গৃহ, ধান ক্ষেত থেকে ইত্যাদি কবি মৃদুল দাশগুপ্ত রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ছোটদের জন্য বহু ছড়া এবং ছড়ার বইও তিনি প্রকাশ করেছেন। তার মধ্যে আম পাতা জাম পাতা একটি ছড়ার বই ছোটদের জন্য। তাছাড়া ছড়া 50 বলেও একটি ছড়ার বই কবি মৃদুল দাশগুপ্ত রচনা করেছেন। বহু প্রবন্ধ তিনি রচনা করেছেন এবং সাহিত্য কীর্তির জন্য তিনি বহু পুরস্কারও অর্জন করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার তিনি অর্জন করেছেন, রবীন্দ্র পুরস্কার তিনি অর্জন করেছেন। এই হলো কবি মৃদুল দাশগুপ্ত সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য আমি তোমাদেরকে পরিবেশন করলাম। কবির রচনাকালের মধ্য দিয়ে সমকাল, সমাজ চেতনা, ইতিহাস চেতনা, মানুষের যন্ত্রণা প্রভৃতির কথা কিন্তু প্রতিফলিত বা প্রতিভাসিত হয়। সমকালে মানুষের জীবন যন্ত্রণার কাহিনী, রাজনৈতিক আন্দোলনের কাহিনী প্রভৃতিও কিন্তু কবির রচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। আমরা আজকে যে কবিতাটি আলোচনা করব সেই কবিতাটি হলো ক্রন্দনরতা জননীর পাশে। ধান ক্ষেত বলে কবির যে কাব্যগ্রন্থটি আছে সেই কাব্যগ্রন্থে তিনি এই কবিতাটি রচনা করেছেন। অর্থাৎ ধান ক্ষেত কাব্যগ্রন্থ থেকে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি গ্রহণ করা হয়েছে। তাহলে কবিতাটির বিষয়বস্তুর মধ্যে কবি কি বলতে চেয়েছেন? দেখো, দিনে দিনে বা কালে কালে আমরা দেখেছি শাসকের স্বেচ্ছাচার এবং অন্ধ সংস্কারের মাধ্যমে, অন্ধ সংস্কার, স্বেচ্ছাচার তথা শোষণের দ্বারা পীড়িত হয়েছে কারা? সাধারণ মানুষ। শাসকের এই অন্যায়, শোষণ, পীড়ন, স্বেচ্ছাচার একজন কবি, সাহিত্যিক তথা সমাজ সচেতক যিনি, সেই মানুষটি কিন্তু কখনোই মেনে নিতে পারেন না। কারণ সমাজের এক শ্রেণীর মানুষ আছেন যারা কখনোই অন্যায়কে সহ্য করতে পারেন না, যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন। তাহলে কবি, সাহিত্যিক বা শিল্পী, তাদের তো সেই দায়টা থাকে
যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করবে, সমাজের বুক থেকে অসত্যকে দূরে সরিয়ে সত্যকে স্থাপন করার চেষ্টা করবে। সেই রকম যখন অন্যায় অসত্য সমাজের বুকে চলতে থাকে, সংবেদনশীল কবি মানুষ তার প্রতিবাদ করে। কবি মৃদুল দাশগুপ্ত এই কবিতার মাধ্যমে যেন সেই প্রতিবাদটাই করতে চেয়েছেন। শিল্পী তো শুধু শিল্প রচনা করেন না, সেই শিল্প যখন মানুষের কথা তুলে ধরে, সেই শিল্প যখন মানুষের কান্নার প্রতিবাদ করে, তখনই তো সেই শিল্প সাধারণ জনসমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয় এবং সাধারণ মানুষ তখন তাদেরকে আপনজন বলে মনে করে। আর সেই শিল্পী সাহিত্যিক অর্থাৎ সমাজকে যারা পথ দেখান, সেই মানুষগুলো তাই নিপীড়িত মানুষের কথা তুলে ধরেন। কারণ আমরা জানি কি, সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ। সমাজে যা প্রতিফলিত হয় সেটাই কিন্তু সাহিত্যিকগণ তাদের অঙ্গনে অর্থাৎ সাহিত্যের অঙ্গনে তুলে নিয়ে আসেন। যখন অন্যায় দ্বারা সমাজ আক্রান্ত হয়, ভাইয়ের রক্তে আর একজন হাত রাঙায়, অপর ভাই হাত রাঙায়, তখন শিল্পী সাহিত্যিকগণ তার প্রতিবাদ করেন। কারণ রক্ত দিয়ে কখনো মানুষকে জয় করা যায় না, মানুষের মনকে জয় করা যায় না। কখনো কখনো দেখা যায় সমাজে সেই অত্যাচার চলে আসে। সাধারণ কৃষক শ্রমিক তারা তাদের বাস্তু থেকে অন্য জায়গায় উৎখাত হয়ে যায়। সাধারণ মানুষ তাদেরকে নিঃস্ব করে দেওয়া হয়, অর্থাৎ সাধারণ মানুষের জীবনকে নিঃস্ব করে দেওয়া হয়। তখনই তো সেই কবি সাহিত্যিকগণ বা সমাজ সচেতক যে মানুষ তারা প্রতিবাদী হয়ে ওঠেন। কবি মৃদুল দাশগুপ্ত সমাজ সচেতক মানুষদের মধ্যে একজন। আমরা এই কবিতার মাধ্যমে তাই তার প্রতিবাদ ধ্বনিত হতে আমরা দেখছি। কবি বলছেন, ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। একদম সত্যি কথা। ক্রন্দনরতা জননী, যে জননী কাঁদছে, যার সন্তান হারিয়ে গেছে, যিনি সব কিছুকে খুইয়েছেন অর্থাৎ সর্বহারা, যিনি নিঃস্ব পীড়িত, সেই জননী সে তো দেশ কালের প্রেক্ষাপটে আবদ্ধ থাকে না। জননী তো সমস্ত জননী তো আমার মা, অর্থাৎ সমস্ত নারী জাতি তো আমাদের কাছে জননীর প্রতিভূ। সেই জননীর সন্তান যখন আহত হন, সেই জননীর সন্তান যখন প্রাণ হারান, তখন সে তো আমারই ভাই, আমারই আত্মীয় বা আমারই আপনজন। সে যেখানেই থাকুক না কেন, সে পৃথিবীর যে কোনো অবস্থানে অবস্থান করুক না কেন, সে তো আমারই আপনজন। এই বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে তো আমরা জড়িয়ে থাকি। কাজেই যেখানে যেই মারা যাক না কেন, সে তো আমাদেরই কেউ না কেউ, আমাদেরই কোনো আপনজন হবে। তাই তার মৃত্যুটা যদি অবাঞ্ছিতভাবে হয়, অর্থাৎ সে যদি শোষকের দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ হারান, তবে সেই জননীর কান্না তো আমরা মেনে নিতে পারি না। সেই জননীর পাশে তো আমাদেরকে দাঁড়াতেই হবে। তাই কবি বলছেন, এখন যদি না থাকি, তবে কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন আঁকা আঁকি। অর্থাৎ এই যে শিল্পী, তিনি সাহিত্যিক হতে পারেন, তিনি গায়ক হতে পারেন, তিনি আর্টিস্ট হতে পারেন, অর্থাৎ ললিত কলার সঙ্গে তিনি যুক্ত হয়ে আছেন। আর এই ললিত কলা অর্থাৎ এই শিল্পী সাহিত্যিক আর্টিস্ট এদের তো একটা মানবিক চেতনা থাকে, সমাজের প্রতি দায়বদ্ধ থাকে। শিল্প তো শুধু শিল্পের জন্যই নয়, একটা ছবি আঁকা তো শুধু ছবি আঁকার জন্যই নয়, একটা গান গাওয়া তো শুধু সুর আর কথার মিশ্রণ নয়, তার মধ্যে তো একটা মানবিক আবেদন থাকে। কবি সাহিত্যিকের রচনার মধ্যে তো সমাজটা প্রতিফলিত হয়। তাই যদি তারা এই দুর্গত মানুষের পাশে, পীড়িত মানুষের পাশে না দাঁড়ান, তবে কেন সাহিত্য রচনা, কেন গান রচনা,
কেনই বা ছবি আঁকা? এই প্রশ্নটা কিন্তু কবি তুলে ধরছেন এবং যথার্থভাবেই সঠিকভাবেই কিন্তু এটি আমাদের মনে আঘাত করে। সত্যি যদি পীড়িতদের পাশে, আক্রান্তদের পাশে আমরা দাঁড়াতে না পারি, তবে কিসের সমাজ চেতনা? আমরা কোন সমাজে আমরা বসবাস করছি? নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? যদি আমার ভাই মারা যান, আমি আগেই বললাম, পৃথিবীর যে কোনো প্রান্তেই তিনি থাকুন না কেন, সে তো আমারই ভাই, আমারই আপনজন। সে যদি আক্রান্ত হয়, তাহলে তো তার পাশে আমাদের দাঁড়ানো উচিত। কিন্তু আমরা যদি এমন করি, ও যে গেছে যাক, আমার কি, এভাবে যদি আমি ভাবি, অপরের ঘরে আগুন লেগেছে, আমার কি যায় আসে, তাহলে যেদিন আমার ঘরে আগুন লাগবে, সেদিন অন্য লোকটিও কিন্তু ভাববে আমার কি যায় আসে। তাহলে এটা তো হতে পারে না। তাই যে আক্রান্ত, তার পাশে দাঁড়াতে হবে। এটাই তো সমাজ সচেতন কবি, সাহিত্যিক, শিল্পীদের দায়িত্ব। তারা তো সমাজকে এই পথটাই দেখান, আমাদের সেই প্রেরণা দেন। আমরা তাদের কথার দ্বারা আমরা উদ্বুদ্ধ হই। তাই কাজেই কবি তাই বলছেন, তাহলে কেন ভালোবাসা, কেনই বা সমাজ? তাহলে তো এই সমাজের কোনো মূল্য নেই, তাহলে তো আমরা সেই বন্য সমাজে চলে যেতে পারি। তবে দেখো, বন্য সমাজের কথা বলাটাও ঠিক হবে না, সেখানেও তো প্রাণীদের সমাজ রয়েছে। তারাও তো দেখবে, যদি একটি কোনো পশু, তার যদি সন্তান হারিয়ে যায় বা মারা যায়, সেই পশু মাতাও কিন্তু ক্রন্দন করে। আর মানুষ সব থেকে বড় প্রাণী, অর্থাৎ শিক্ষা, দীক্ষা সব কিছুতে অগ্রগণ্য। তাই প্রাণী জগতের মধ্যে তো শ্রেষ্ঠ স্থান মানুষের। কাজেই সেই মানব সন্তান যদি নিহত হয়, সেই মানব সন্তান যদি আক্রান্ত হয়, আমরাও সেই মানব সন্তান হয়ে তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। কবি তাই বলছেন, সেটা যদি না করতে পারি, তাহলে কিসের লেখালেখি, কিসের আমাদের এই সমাজ, কিসেই বা আমাদের মূল্যবোধ? অর্থাৎ মূল্যবোধের অবক্ষয় তাহলে আমাদের হয়েই চলেছে। এটা তো সচেতন নাগরিক হিসেবে একজন কবি সহ্য করতে পারেন না। তিনি আর একটা তথ্য দিচ্ছেন, যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, আমি কি তাকাবো আকাশের দিকে চেয়ে? বিধির বিধান চেয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবো? যদি এমন হয়, যদি কোনো নারী তাকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পাওয়া যায়, অর্থাৎ মানবরূপী নরখাদকেরা নৃশংসতার মাধ্যমে যদি কোনো নারীকে তছনছ করে, তার দেহটাকে ছিন্ন ভিন্ন করে, তাকে আক্রান্ত করে, তারপরে সেই ছিন্ন ভিন্ন দেহটাকে জঙ্গলে ছুঁড়ে ফেলে দেয়, সেটা কি দেখে আমরা চুপ করে থাকতে পারি? কখনোই কিন্তু আমরা সেটাকে নীরবে মেনে নিতে পারি না, কখনোই আমরা চুপ করে বসে থাকতে পারি না। একজন সাধারণ নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে এটার প্রতিবাদ আমাদের ধ্বনিত করতেই হবে। প্রতিবাদে আমাদের এগিয়ে আসতেই হবে। অসত্য, নৃশংস এই আচরণগুলোকে আমাদের ধ্বংস করতেই হবে। তাই তো আমরা মানুষ, তাই তো আমরা সব থেকে শ্রেষ্ঠ জীব। তাই বলছেন কবি, শুধু ভগবান করবেন, বা আমি কি করতে পারি, ভগবান এদেরকে দেখে নেবেন, ভগবান এদের শাস্তি দেবেন। এই বিধির বিধানের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদের এর প্রতিবাদ করতে হবে, এর শাস্তির ব্যবস্থা আমাদেরকেই করতে হবে। অর্থাৎ বিধির বিধান চেয়ে পড়ে থাকলে হবে না। তাই কবি বলছেন, প্রশ্ন তুলছেন, আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? না, এটা হতে পারে না। প্রশ্নের মধ্যেই কিন্তু আমাদের উত্তরটা লুকিয়ে আছে। এটা কখনোই হতে পারে না। আমরা সমাজ সচেতন মানুষ, কবি, সাহিত্যিক, শিল্পী, মানবিক মূল্যবোধের দ্বারা আমরা উদ্বুদ্ধ। কাজেই আমরা চুপ করে বসে থাকতে পারি না। তাই কবি বলছেন, আমি তা পারি না, যা পারি এই কবিতায় জাগে। আমি কি করতে পারি? আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে, আমার বিবেকের তাড়নায়
আমার মনের ভেতরে যে বারুদ রয়েছে সেই বারুদকে আমি বিস্ফোরণের আকারে নিয়ে যেতে পারি, অর্থাৎ আমি প্রতিবাদী হতে পারি, আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। কবি নজরুল একসময় বলেছিলেন যে রক্ত ঝরাতে পারি না তো একা, তাই লিখে যাই এ রক্ত লেখা। অর্থাৎ সমাজের এই অন্যায়ের প্রতিকার চাই, সমাজের এই অসত্যের ধ্বংস চাই। চিল শকুনিদের দ্বারা সমাজটা আক্রান্ত হচ্ছে, সেখান থেকে সমাজকে এই কলুষতা থেকে মুক্ত করতে চাই, কিন্তু একার পক্ষে তো সম্ভব নয়। তাই বুকের রক্ত দিয়ে যেন আমি আমার প্রতিবাদ লিপিবদ্ধ করে যাচ্ছি, আমার প্রতিবাদ আমি ধ্বনিত করছি, আমার বুকের রক্ত উৎসারিত করে। কবি মৃদুল দাশগুপ্ত যেন বলছেন, যা পারি আমি তা পারি না, অর্থাৎ আমি চুপ করে বসে থাকতে পারি না, আমি বেদনায় অধীর হই, তাই আমি ক্রন্দনরতা জননীর পাশে দাঁড়াতে চাই। আর কি করতে পারি? যে যা পারি সে এই কবিতার মধ্যেই জাগে। কি জাগে? আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে, বিস্ফারিত হয়ে যাবার আগে ধ্বংসের বার্তা আমি বহন করতে চাই। আর তা আমার এই রচনার মধ্য দিয়ে, আমার শিল্প সত্তার মধ্য দিয়ে। তাহলে এই কবিতার মধ্যে ক্রন্দনরতা জননীর পাশে, এই কবিতার মধ্যে কবি কোন সত্যটিকে তুলে ধরতে চাইছেন? যখন সমাজ আক্রান্ত হয়, পীড়িত হয়, শোষকের দ্বারা অত্যাচারিত হয়, বর্বরতর আক্রমণ শোষকের মাধ্যমে যখন সমাজের সাধারণ মানুষের উপরে প্রতিফলিত হয়, তখন কবি, সাহিত্যিক, শিল্পী তথা সমাজ সচেতক, সমাজ দরদি, সমাজ মনস্ক, মানব দরদি যে মানুষ, সেই মানুষের প্রতিভু হয়ে কবি তথা সাহিত্যিক ওই নৃশংসতার প্রতিবাদ করেন এবং সেই প্রতিবাদের মধ্য থেকে তিনি বুঝিয়ে দেবার চেষ্টা করেন যে এভাবে সমাজ চলতে পারে না। এবং সমাজের সকলের কাছে, সমাজ সচেতক মানুষের কাছে কবির আবেদন যে এই নৃশংসতার বিরুদ্ধে এগিয়ে আসতে হবে, কারণ আমরা তখন বিধির বিধান চেয়ে চুপ করে বসে থাকতে পারি না। আমাদের বুকের রক্ত দিয়ে আমাদের প্রতিবাদ ধ্বনিত করতে হবে। তাহলে কবি মৃদুল দাশগুপ্ত রচিত ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির বিষয়বস্তু তথা আমি কবিতাটির মধ্যে গিয়ে কবিতাটির লাইন ধরে ধরে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, অভ্যন্তরীণ কথাগুলো ব্যাখ্যা করার চেষ্টা করলাম এবং প্রাসঙ্গিক কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম। এই কবিতা থেকে তাহলে আমরা দু একটি প্রশ্ন করে রাখতে পারি। প্রশ্নগুলো কীরকম? প্রশ্নগুলো এমন হতে পারে, দেখো, প্রথম প্রশ্ন, নাই যদি হয় ক্রোধ, নাই যদি হয় ক্রোধ, কবির ক্রোধের কারণ কি? কবির ক্রোধের কারণ কি? এটা গেল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, তা আমি তা পারি না, আমি তা পারি না, কবি কি পারেন না বলে জানিয়েছেন? কবি কি পারেন না বলে জানিয়েছেন? আর তৃতীয় প্রশ্ন, যে প্রশ্নটির মধ্যে সামগ্রিকভাবে কবিতার বিষয়বস্তুটাই চলে আসবে, ক্রন্দনরতা জননীর পাশে কবিতার মাধ্যমে কবি কোন বক্তব্য তুলে ধরতে চেয়েছেন? ক্রন্দনরতা জননীর পাশে কবিতার মাধ্যমে কবি কোন বক্তব্য তুলে ধরতে চেয়েছেন? চতুর্থ প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। তাহলে ছাত্র বন্ধুরা, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির আলোচনা এবং তার প্রশ্ন, কয়েকটি প্রশ্ন আমি তোমাদের দিয়ে দিলাম। তাহলে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটির আলোচনা এখানেই শেষ করলাম।